সেদিন ওয়ার্কআউট করতে করতে ভাবছিলাম মানুষের জীবন কতই না জটিল। সেখানে আছে চাওয়া পাওয়া, আছে বিশ্বাস করা বা ভাঙা, আছে উচ্চাকাঙ্ক্ষা। পাশাপাশি পশু পাখিদের জীবন লক্ষ্য করলে আপাত দৃষ্টিতে যা মনে হয় তা হলো খুব সহজ তাদের জীবন, কিন্তু একটু গভীরে ভাবলে বোঝা যায় তাদেরও প্রতি মুহূর্তে বাঁচতে হচ্ছে লড়াই করে। কেউ করছে প্রাণে বেঁচে থাকার লড়াই, আবার কেউ করছে খিদের জ্বালা মেটানোর লড়াই। উপরওয়ালা হয়তো এইভাবেই সৃষ্টি করেছেন আমাদের, যেখানে প্রতিটা মুহূর্তে লড়াই করে বাঁচতে হয়। উচ্চবিত্ত আর নিম্নবিত্তের তুলনায় মধ্যবিত্তের জীবনের লড়াই হয়তো খানিকটা হলেও বেশি। জানি না সবাই একমত হবে কিনা, তবে এটা আমার ব্যক্তিগত মতামত। নিম্নবিত্তের চেয়ে মধ্যবিত্তের মধ্যে রয়েছে সর্বদাই একটি ভালো জীবন কাটানোর ইচ্ছা, আর তার জন্যই রয়েছে এক অনবরত সংগ্রাম। সমাজের কাছে মান সম্মান যাতে বজায় থাকে তার জন্য রয়েছে সব সময় এক মানসিক চাপ। এই সব নিয়েই চলছে মধ্যবিত্তের জীবন। এই মধ্যবিত্ত বাঙালির মাঝে মধ্যে ডাল ভাত খেতে খেতে ইচ্ছা হয় বিরিয়ানি খাওয়ার, আর সেখানেই চলে আসে বোম্বাদার সেই বিখ্যাত ডায়ালগ, জীবনের ডাল ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝা খুব দরকার। প্রথমটা নেসেসিটি আর পরেরটা লাক্সারি। এতক্ষণ এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, কারণ কিছু মানুষের কাছে ভ্রমণ বা সর্বোপরি বিদেশ ভ্রমণ একটা লাক্সারি, আবার আমাদের মতন এক্সপ্লোরারের কাছে এটা একটা নেসেসিটি। তবে জীবনে এই লাক্সারি আর নেসেসিটির ব্যালেন্সটা মেনটেন করা খুব প্রয়োজন। ডাল ভাত খাওয়া মধ্যবিত্তের কাছে সকালে অফিসে বেরোনো, বাজার করা, সংসার সামলানো, এর বাইরের যে পুরো জগৎ তা পুরোটাই লাক্সারি। আর তখনই আমাদের মতন এক্সপ্লোরারে এই ট্রাভেল ভিডিওগুলো বাড়ি বসে 6 ইঞ্চি স্ক্রিনে পাওয়াটা ভাত ডাল খাওয়ার পর শেষ পাতে মিষ্টি মুখ করার মতনই হয়ে ওঠে। গত 16 এপ্রিল এবারের মতন কুয়ালালামপুর ঘোরা সম্পূর্ণ করে পাড়ি দিয়েছিলাম মধ্য ভিয়েতনামের দানাংয়ের উদ্দেশ্যে। ইতিমধ্যেই সেই বিমানযাত্রার ভিডিও তোমরা দেখে নিয়েছ। সেই ভিডিওতে ই ভিসা সহ ট্রাভেল ডকুমেন্টস, সিম কার্ড, কারেন্সি, ফুড, মোবাইল অ্যাপ্লিকেশনস এই সব নিয়ে খুঁটিনাটি সব ইনফরমেশন শেয়ার করেছি। ভিডিওটি না দেখে থাকলে আই লিঙ্ক অথবা ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। এশিয়া মহাদেশের একটি অঞ্চল হল দক্ষিণ পূর্ব এশিয়া। এটি ভারতীয় উপমহাদেশের পূর্বে ও অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত দেশ ও অঞ্চলগুলি নিয়ে গঠিত। ঐতিহাসিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়াকে ইন্দোচীন নামেও ডাকা হয়। মোট 11টি দেশ নিয়ে গড়ে উঠেছে এই দক্ষিণ পূর্ব এশিয়া। এই 11টি দেশ হল মিয়ানমার, তিমোর লেস্ট, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স। দক্ষিণ পূর্ব এশিয়ায় মূলত 4টি ধর্মের মানুষ বসবাস করে। যেমন মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামে বৌদ্ধ ধর্মের আধিক্য দেখা যায়, ঠিক তেমনি ইসলামিক দেশ হল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই প্রভৃতি দেশগুলি। এছাড়াও খ্রিস্ট ধর্ম দেখতে পাওয়া যায় ফিলিপিন্স এবং পূর্ব তিমুরে। হিন্দু ধর্মের আধিক্য দেখতে পাওয়া যায় ইন্দোনেশিয়ার বালি এবং অন্যত্র। ফ্রাইড রাইস মনে হচ্ছে ওপর দিয়ে কি দিয়েছে এগুলো বুঝতে পারছি না, পর্ক টাইপের লাগছে। আর তার সাথে একটু এই যে মেয়োনিজ হাতে লেগে গেল, দাওয়া আছে, পোচড এগ আছে, এই সব মিলিয়ে একটা আইটেম। আমি মানে এখানকার একটা ফ্রাইড রাইস বলা যেতে পারে। আমি উচ্চারণ করতে পারছি না, ভেরি ভেরি সরি। 1 শিশি সস দিয়েছে, আমি বুঝতে পারলাম না কেন। তাম থাই তু নিচা, এটা আমি গুগল ট্রান্সলেটর দিয়ে দেখলাম, এটা একটা ডিপ সস, নালে ওরা বলতেই পারছিল না। আর আমি ওই মিনি ফ্রিজ থেকে একটা কোক নিয়ে নিলাম। এইসব খাবার খেয়েছি, হজম হবে কি না মুশকিল আছে, ওই জন্য। তো সবার আগে আমি যে ডিপ সসটা আছে, এই ডিপ সসটা এই বোলটাতে একটুখানি নিয়ে নিই। সবাইকে দেখেছি এইভাবেই খায়, এখানে নিয়ে নিলাম। আর একটু রাইসটা খেয়ে বলি, হ্যাঁ, কীরকম পদের রাইস।
দেখি একটু। এ মহাদেব রক্ষা করো, নিয়ম ভঙ্গ হয়ে গেল আজকে, আজ সোমবার। ঠিক আছে, খারাপ না, কিন্তু খারাপ না, অতটা স্পাইসি নয়, অতটা স্পাইসি নয়, কিন্তু রাইসটা ভালো লাগছে কেন, এই রাইসটা থেকে একটা স্মোকি ফ্লেভার বেরোচ্ছে, ওই জন্য রাইসটা কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না, মিথ্যে তো বলবো না। আর এই কি আছে তো, স্যালাড, এই আর কি বলবো, শশা কিন্তু খোসা ছাড়ায় না। আর এই ডিপ সসটা দিয়ে একটু খাই তো, দেখি তো, এই যে ডিপ সসটা দিয়ে, ভালো না, সসটা ভালো না, কেমন যেন, কোনো স্বাদ পদ নেই, ভালো না, কেমন একটা সয়া সস চিলি সসের সাথে যদি এটা সর্ষে মেশানো হয় যেরম লাগবে, ওরমই একটা বিকট টাইপের খেতে। কি হবে বুঝতে পারছি না, ওরা পিৎজা টিজা খেয়ে কাটাবো ভাবছি, দেখি খেয়ে নি। আচ্ছা, খেতে খেতে ভাবলাম তোমাদেরকে রাইসে কি কি দিয়েছে সেটা আরেকবার একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে, পর্ক তো দিয়েইছে, এখানে বেল পেপার দিয়েছে, দেখো বিভিন্ন রকমের বেল পেপার দিয়েছে, আর তার সাথে টমেটো দিয়েছে, ক্যারেট দিয়েছে, ব্রোকলি আছে, ক্যাবেজ আছে, আছে অনেক কিছুই। রাইসটা কিন্তু খারাপ নয়, খারাপ লাগেনি খেতে। এই সসটা কিন্তু জীবনে কেউ ট্রাই করো না, খুব খুব খারাপ খেতে এই সসটা, মানে খুব বাজে, মুখটা জঘন্য হয়ে গেছে এই সসটা খেয়ে। আর কোক লাগবেই এখানে, তোমাদেরকে বলে রাখলাম। তো গাইস, এখানে কিন্তু ভীষণ সমস্যা, ভীষণ ভীষণ সমস্যা, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে, মানে বিভৎস সমস্যা, মানে যে মানুষটা এখানে খুব ভালো ইংলিশ জানে, মানে সেও মানে কি বলবো, খুবই জঘন্য ইংলিশ জানে। মানে এরা যাকে আমার কাছে পাঠাচ্ছে ভালো ইংলিশ জানে বলে, সে দেখছি জঘন্য। তো এই অ্যাপটা খুব দরকার, এই গুগল ট্রান্সলেটার, ঠিক আছে। তো আর আরেকটা সমস্যা হচ্ছে, ভীষণ সমস্যা, প্রথমত হচ্ছে আজকে পড়েছে সোমবার, এই প্রথম বোধহয় নিয়মভঙ্গ হতে চলেছে আমার। ভিয়েতনাম এমন একটা জায়গা যেখানে ভেগান ফুড পাওয়াই যায় না, ঠিক আছে। আমি হোটেলে জিজ্ঞেস করলাম, মানে আমি এভাবে গুগল ট্রান্সলেটারটা অন করলাম, এই যে তোমরা হয়তো অনেকেই গুগল ট্রান্সলেটার ইউজ করেছো বা করোনি জানি না, এখানে দেখবে অপশান থাকে, কনভার্সন বলে অপশান থাকে, এই যে কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে নেবে। এখানে দেখো আমি ইংলিশ, দূর দাঁড়াও, লাইটটা অফ হয়ে যাচ্ছে, স্ক্রিনটা লক হয়ে যাচ্ছে, এক সেকেন্ড, এই যে ইংলিশ টু ভিয়েতনামিজ করে রেখেছি, ঠিক আছে। এখানে ইংলিশে ধরো আমি বলছি, আই ওয়ান্ট টু অর্ডার আ রাইস আইটেম, আমি বললাম, এবার এটা ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজে চলে এলো, মানে অদ্ভুত ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য। তো যাই হোক, সেখানে এলো, সে বলল, আমি তখন বললাম এনি ভেজ আইটেম ইউ হ্যাভ, তো তখন বলল মানে ভেজ আইটেম তারা খাইই না। আমি বললাম দেন এনি চিকেন আইটেম, তখন বলছে, আমি তো শুনে মাথায় হাত, অনলি বিফ। আমার তো শুনে মাথায় হাত, তাহলে কি আমাকে উপোস করতে হবে? তারপর আমি মাথা খাটিয়ে বললাম, যেহেতু আমি পর্ক খাই সেই জন্য বললাম, ডু ইউ হ্যাভ এনি পর্ক আইটেম? তো তখন বলছে ইয়েস ইয়েস ইয়েস, আই ক্যান কুক আ পর্ক আইটেম ফর ইউ। তো মানে ওটা ভিয়েতনামিসে আবার উনি বললেন, আবার আমি ওটাকে ট্রান্সলেট করলাম ইংলিশে। তো প্যাথেটিক এক্সপিরিয়েন্স, প্যাথেটিক এক্সপিরিয়েন্স। ফুড নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু প্রচণ্ড সমস্যা আছে, সিরিয়াসলি বলছি। যারা ভেজ আইটেম ছাড়া খাও না, বা যারা পর্ক খাও না, মাটন চিকেন আসল দুটো জিনিস যেটা আমরা খাই সেটাই এখানে পেলাম না, এত বড় হোটেলে পেলাম না, সেখানে বিফ আর পর্ক শুধু এই সাজেস্ট করে যাচ্ছে আমাকে।
হ্যাঁ এগ আছে, অবশ্য এগ আছে, কিন্তু সেই দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। এরা এগ বলতে গেলে কোনো এগ কারি ফারি বানাচ্ছে না, ওরা এই পোচড এগ দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে সমস্যা, বাকি তো সবই ঠিক আছে। এখন একটু রিল্যাক্স করছি, একটু রোদটা পড়লে পরে এখানে একটা বিচ আছে, সামনে একটা বিচ আছে, খুব পপুলার বিচ, মাইখে বিচ। ঠিক আছে, মানে আমি জানি না উচ্চারণটা ঠিক করলাম কি না, তো মাইখে বিচ বা মেখে বিচ বলে অনেকে। তো সেখানে যাব, তোমাদেরকে দেখাবো। এখানে পাশাপাশি অনেকগুলোই বিচ আছে, 6-7টা বিচ আছে ভালো ভালো, তো দেখাবো তোমাদেরকে। আজকাল চেষ্টা করব বিচ ট্যুর করাতে, আর তারপরের দিন একটা দারুণ ট্যুর করাবো তোমাদের, একটা ইউনেস্কো হেরিটেজ সাইটে তোমাদেরকে নিয়ে যাব। দেখা যাক কতটা কি করতে পারি, যতটা সময় আছে তার মধ্যে। চলো। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রম দানাং, ভিয়েতনাম। তো বেরিয়ে পড়েছি ঘন্টা দুয়েকের ন্যাপ নিয়ে, তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তাই আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখিয়ে তারপর স্টার্ট করছি। এখন যাচ্ছি এখানকার সবথেকে পপুলার বিচে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, যে দেখতে পাচ্ছ পেছনের ল্যান্টার্নগুলো, ঠিক আছে, এইগুলো কিন্তু ভিয়েতনামের মানুষজন সন্ধে হলেই জ্বালিয়ে দেয়, এবং তাদের মনে এটা বিশ্বাস থাকে যে সবসময় এভাবে ল্যান্টার্ন জ্বালিয়ে সব আলোয় আলোকিত করে রাখলে রাস্তাঘাট কোনো নেগেটিভ কিছু, কোনো নেগেটিভ এনার্জি আসবে না ধারে কাছে। ঠিক আছে, এই একটা ইনফরমেশান তোমাদেরকে কিন্তু দিলাম, জানি না কজন জানো, তো এটা জানালাম। আচ্ছা, আরেকটা ইনফরমেশান তোমাদেরকে জানাই, শুনলে অবাক হয়ে যাবে। যেমন মালয়েশিয়া ইসলামিক কান্ট্রি, ভিয়েতনামে কিন্তু অ্যাজ সাচ আমরা বলতে পারবো না এখানে ক্রিশ্চিয়ানিটি বেশি আছে নাকি না মুসলিমস বেশি আছে না হিন্দু বেশি আছে, বলতেই পারবো না। তার কারণ অদ্ভুতভাবে 12% মানুষ কিন্তু এখানে বুদ্ধিস্ট, যারা বুদ্ধিজমে বিশ্বাস করে। এছাড়া বাকি 88% মানুষ আছে যারা বিশ্বাসই করে না কিছুতে, যারা নাস্তিক, সোজা কথায়, যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না। ঠিক আছে, আচ্ছা, আর এখানে খাবারের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলে রাখি, খুব কেয়ারফুল থাকতে হবে। তার কারণ এখানে চিকেন মাটনের থেকে বিফ পর্কের অপশন কিন্তু খুব বেশি, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। যারা খাও না তাদের জন্য কিন্তু একটু সমস্যা আছে এখানে। তো যাই হোক, দেখি বিচ এরিয়ায় যাই, ওখানে দেখবো কোনো সি ফিশ পাই কি না, তাহলে সেটাও একটু ট্রাই করা যাবে। চলো যাই। এখানে কিন্তু মালয়েশিয়ার থেকে অনেক 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 বেটার ক্লাইমেট। ঠিক আছে, কি সুন্দর একটা হাওয়া বইছে, একটা বিচের যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে সেই হাওয়াটাও পাচ্ছি, আর ঘাম একদম হচ্ছে না। তো আমি ক্লাইমেট ওয়াইজ মালয়েশিয়ার থেকে ভিয়েতনামকে কিন্তু এগিয়ে রাখবো। ঠিক আছে, চলো, অনেক কথা বলে ফেললাম, অনেকে আবার বোর হয়ে যাবে, তো চলো হাঁটা লাগাই। এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 800 মিটার, জাস্ট 800 মিটার ওয়াক করলে পরেই পাবো এখানকার সবথেকে পপুলার বিচ, মেখে বিচ বা মাইখে বিচ। একটি শর্ট ট্রিপে পুরো ভিয়েতনাম দেশ ঘোরা সম্ভব নয়, তাই এবারের ভিয়েতনাম যাত্রায় আমি মধ্য ভিয়েতনামকে বেছে নিয়েছিলাম। তোমরা চাইলে উত্তরে হ্যানয় থেকে শুরু করে মধ্য ভিয়েতনামে দানাং এবং হইয়ান হয়ে দক্ষিণে হোচিমিন সিটিতে পৌঁছতে পারো। আমি ছাতা ক্যারি করছি, বাট হোপফুলি যেন বৃষ্টি না আসে, কারণ ভিয়েতনামে এমনি হয় বেশি বৃষ্টি, আর তার মধ্যে 1-2 ফোঁটা যেন গায়ে পড়লো অলরেডি মনে হচ্ছে। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, গুগল ম্যাপ অন করে চললে পরে যাওয়া তো যাবে, কিন্তু ঠিকঠাকভাবে যাওয়া যাবে না। আমরা আমাদের দেশে যেরমভাবে যাই সেরমভাবে নয়, অনেক ঘোরানো পেঁচানো রাস্তা আছে, গুগল ম্যাপও ঠিক করে গাইড করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে কিন্তু লোকাল হেল্প নিতেই হবে, এবং লোকাল হেল্প নিতে গেলে তোমাদেরকে মানে অঙ্গ প্রত্যঙ্গ নাড়িয়ে বোঝাতে হবে, হাত পা নাড়িয়ে, কারণ ইংলিশ বোঝে না, না হলে তোমাদেরকে গুগল ট্রান্সলেটার অন করে তারপরে বলতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এটা আবারও কিন্তু বলে রাখলাম। আর এইটুকু ডিস্টেন্সের জন্য 500 মিটার আর 800 মিটারের জন্য কেউ গ্র্যাব অ্যাপ্লিকেশন করতে যাবে না, খুব বোকামো হবে, কিন্তু অনেক বেশি খরচার খাতায় চলে যাবে, এটাকে আমি বলে রাখছি। 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে নিয়ে নেবে, মানে 50,000 থেকে 1 লাখ ভিয়েতনামিজ ডং নিয়ে নেবে কিন্তু। বিচের ধারে বসলাম, তো দেখি কিছু খাওয়া দাওয়া করব,
আপাতত যাই হোক, তো 30,000 নিল এই ক্যানটা। ঠিকই আছে, নিচের ধারে। এখন এই হাজারে হাজারে খেলা, লাখে লাখে খেলাটা ইউজ টু হয়ে যাচ্ছি আস্তে আস্তে। দারুণ সুন্দর গান বাজনা হচ্ছে, দারুণ সুন্দর গান বাজনা হচ্ছে, একটা মাহল তৈরি হয়ে গেছে এখানে, খুব ভালো লাগছে। মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, গানের সুর ভালো লাগলেই সব ভালো লাগবে। দেখো তোমাদেরকে একটু প্রাইস লিস্টটা দেখিয়ে দিচ্ছি। আমি ক্র্যাব ট্রাই করব এখানে, ক্র্যাব খেতে খুব ভালো লাগে আমার, ক্র্যাব ট্রাই করব। এটা 90,000 পড়বে, 90,000, ঠিক আছে? তাহলে 90,000 আর এটা নিয়ে 1,20,000 টাকা, 1,20,000 টাকা পড়বে। আমি যখনই কোনো ভ্রমণ সিরিজ বানাই তখনই সেখানে খরচপাতির একটা সম্পূর্ণ এস্টিমেট তোমাদের দিয়ে থাকি। মালয়েশিয়ার থেকে অপেক্ষাকৃত কম খরচে ভিয়েতনাম ঘোরার স্বপ্ন মধ্যবিত্ত বাঙালি দেখতেই পারে। এমন অনেক দেশ আছে যেখানে সাধ্যের মধ্যে তোমরা ঘুরতে পারবে। বিমান ভাড়া বাদ দিলে নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া এইসব দেশে ঘুরতে যেতে গেলে যা অর্থ ব্যয় হয় তার চেয়ে হয়তো অনেক বেশি অর্থ ব্যয় হবে কাশ্মীর, কেরালা, অরুণাচল বা লাদাখ ঘুরতে গেলে। তাই মধ্যবিত্ত বাঙালিরা মন খারাপ না করে একটু টাকা জমিয়ে বেরিয়ে পড়তেই পারো ভিয়েতনামের উদ্দেশ্যে। এই রাইস আইটেমটা দিয়েছ কম শিয়ান ঘি মি ক্র্যাব ফ্রাইড রাইস। আমি জানি না ঠিকঠাক উচ্চারণ করলাম কিনা। কম শিয়ান ঘি মি ক্র্যাব ফ্রাইড রাইস 90,000। আর এখানে আমি একটা পর্কের আইটেম নিয়েছি, যেহেতু আমি পর্ক খাই ভালোবাসি। নেম শুয়ারান 60,000, ঠিক আছে এই আইটেমটা। সবার আগে ক্র্যাব রাইসটা খেয়ে দেখি, ঠিক আছে? কি করেছে, আমাদের যেমন একদম খোলা শুদ্ধ ক্র্যাব দেয়, এখানে করেছে কি খোলা থেকে মাছ মানে ফ্লেশটাকে বার করে নিয়ে তারপরে বানিয়েছে। এক্সেলেন্ট খাবার, যারা ক্র্যাব লাভার আছো তারা পাগল হয়ে যাবে। এই যে দেখো কিভাবে দিয়েছে, এই যে ফ্লেশগুলো বার করে করে দিয়েছে দেখো, আর তার সাথে সাথে একটু কর্নও দিয়েছে। দুর্দান্ত লাগছে কিন্তু খেতে, দুর্দান্ত। মানে এটা একেবারে হাইলি রেকমেন্ডেড, দারুণ লাগছে আমার খেতে। মানে এত সুন্দর ক্র্যাব দিয়ে রাইস জীবনে খাইনি। দারুণ দারুণ, এটা আমি রেকমেন্ড করছি। একদম কুড়মুড়ে, যাকে বলে একদম কুড়মুড়ে, ক্রিস্পি। দারুণ ক্রিস্পি, এক্সেলেন্ট ফুড, একদম দারুণ বলতে হবে। আমি দুপুরে আমার হোটেলে যা খাবার খেয়েছি আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম।
রাত্রে এখানে যা খাবার খাচ্ছি দারুণ লাগছে আমার। এই দানাং শহর কিন্তু অনেক শান্ত, ঠিক আছে, অনেক ছিমছাম, অনেক শান্ত। কুয়ালালামপুরের মতো এত হাসেল অ্যান্ড বাসেল নেই এখানে। দেখো বড় বড় বিল্ডিংস যেমন আছে, বড় বড় হোটেলস আছে। এখানে আমি মার্ক করে রাখলাম এই যে প্যাভিলিয়ন হোটেলটা, ঠিক আছে। এই প্যাভিলিয়ন হোটেলটার ঠিক অপোজিটেই হচ্ছে বিচ। দারুণ, বিচ দেখেই মন ভালো হয়ে গেল। যদিও আমি একটু পাহাড় লাভার বেশি, বাট তাও যেখানে যেটা সেখানে সেটা। চলো তোমাদেরকে রাতের মাইখে বিচ একটু ঘুরিয়ে দেখাই। ও সব জায়গার মতো এখানেও রয়েছে আই লাভ দানাং। দারুণ সুন্দর সময় কাটছে, সমুদ্রের পাড়ে হাঁটছি, দুর্দান্ত লাগছে। মিশুকে হওয়ার সুবাদে সবসময় কিছু মানুষকে পেয়েই যাই যারা ছবি তুলে দেয়, সেটা যেই ভাষাভাষী হোক। সামহাও নিজেকে এক্সপ্রেস করাটাই আমার মুখ্য উদ্দেশ্য, বা সবারই মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত এরকম জায়গায় এলে যেখানে একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, ঠিক আছে। তো নিজেকে সামহাও এক্সপ্রেস করো। আর এখানকার মানুষজন সদা হাসমুখ। যা কথা আমি মালয়েশিয়ায় বলেছিলাম সে কথা এখানেও বলবো। এখানকার মানুষজনও আমি এখনো অবধি যা দেখলাম সত্যিই হাসমুখ, এবং সবাই এগিয়ে এসে একবার বললে পরেই ছবি তুলে দেয়, ওরকম কোনো ব্যাপার নেই। ওই দেখো বোটে করে মাছ ধরতে যায় সব। আমাদের ওখানে সব নর্মাল নৌকো করে যায়, আর এখানে সব মোটর বোট করে যায়। চলো সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে তোমাদের সাথে একটা কুইজ খেলি। কেউ কিন্তু গুগল চেক করে বলবে না, বলতে হবে এইখানে ভিয়েতনামে দানাং শহরে এই যে সমুদ্র সৈকতে আমি ঘুরে বেড়াচ্ছি, এইটা কোন সাগরের জল, এটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। যেমন আমাদের একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন মুম্বাই, গোয়া এগুলো হচ্ছে আরবিয়ান সি, তারপর পুরী, দীঘা এগুলো হচ্ছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। তো এইটা কি, এটা কোন সাগরের জল, ঠিক আছে, তোমাদেরকে সেটা বলতে হবে গুগল না চেক করে। কিন্তু হ্যাঁ, এই অনেস্টিটা রেখো। শ্যাকের কোনো কনসেপ্ট নেই, তবে বিচ সাইডে অনেক এরকম ছোট ছোট ক্যাফে রয়েছে যেখানে বেশ ভালো সময় কাটানো যেতে পারে। ওখানে লাইভ মিউজিক হচ্ছে। তো আজকে সন্ধ্যেটা এইভাবেই কাটালাম, একটু রিল্যাক্স করে কাটালাম। তোমাদেরকে এখানকার মোস্ট পপুলার বিচটা দেখালাম, আর খাওয়া দাওয়ারের একটা ভালো আইডিয়া দিলাম, কীরকম কী খাবার দাবার পাওয়া যায় না যায় সব কিছুর আইডিয়া দিলাম। মোটামুটি ঘোরাঘুরি শুরু হবে কালকে থেকে, মানে মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশনস যেগুলো রয়েছে
এই বিচটাকে বাদ দিয়ে, এই বিচটাও তার মধ্যে একটা। তো সেইগুলো মোটামুটি কাল থেকে শুরু হবে। আমি একবার ভেবেছিলাম যে আজকে রাত্রেবেলাই বেরোই, ঠিক আছে, মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে যাই। দেখি, টায়ার্ড আছি তো, মনে হচ্ছে না ঘুম থেকে উঠতে পারবো। যদি না পারি অসুবিধা নেই, হাতে সময় আছে। তো কালকে সারাটা দিন ভালো করে এনজয় করা যাবে। যাই এবার আমার হোটেলের দিকেই যাই, খুব সামনেই একদম। আমি কিন্তু হই অ্যান এখনও যাইনি। দানাংয়ে থেকে আমার বেশ ভালো লাগছে, মানে বেশ পিসফুল একটা জায়গা। গোয়ার ক্যান্ডোলিমের একটা ভাইবস আছে এখানে, অনেকটা এরকমই লাগছে। হই অ্যানে এখনও ঢুকলাম না, বাট হই অ্যানে ঢোকার আগে আমি দানাং সম্বন্ধে বলবো। আমার দানাং কিন্তু বেশ ভালোই লাগছে, বেশ কাম অ্যান্ড কোয়াইট, বেশ পিসফুল একটা জায়গা, ঠিক আছে। মানে মোটামুটি যারা অত বেশি পরিমাণে পার্টি লাভার নয়, একটু ভালো টাইম কাটাতে চায়, তাদের জন্য বেশ ভালো জায়গা। আর কেউ যদি হ্যাপনিং প্লেস চায়, তাহলে আমার মনে হয় তার জন্য হই অ্যান। আমি যাইনি এখনও, বাট আমি যতদূর জানি হই অ্যান হচ্ছে খুব হ্যাপেনিং প্লেস। তো দেখাবো, সেটাও দেখাবো তোমাদেরকে। জরুরি নয় যে আমার একটু শান্ত পরিবেশ পছন্দ বলে সবারই লাগবে, তো সব জায়গার আলাদা আলাদা বিউটি আছে। চলো যা যা হোটেল। আচ্ছা, এই হচ্ছে এলিভেটার। এলিভেটার দিয়ে বেরিয়ে অনেকটা এইরকম, ঠিক আছে, ঢোকার জায়গাটা। এই হচ্ছে আমার রুম নাম্বার 501। তো এই পয়েন্টটা তোমাদেরকে শুধু দেখালাম যে ঢোকার পয়েন্টটা কীরকম। তো এই ছিল দানাংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দানাংয়ের মূল পর্বের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে রেখো বং ক্রিয়েটর অরিত্র ইউটিউব চ্যানেল।